নমস্কার। আপনারা শুনছেন যাদের কথা কেউ বলে না চ্যানেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পের শেষাংশ। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে অপূর্ব রামদাসকে বলছিল যে নিমাইবাবুর চাকরি নাকি তার বাবাই করে দিয়েছিলেন। এর উত্তরে রামদাস বলল, তাহলে আপনাকে হয়তো আরেকদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলার পর রামদাসের মনে হলো সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, কারণ কারো আত্মীয়ের সম্বন্ধে এরূপ মন্তব্য করাটা ঠিক শোভন নয়। তাই সে একটু অপ্রতিভ হয়ে উঠল। অপূর্ব তার মুখের দিকে তাকিয়ে এই ভাবনাটা বুঝতে পারল। তখন অপূর্ব একটু জোর করেই বলল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, অবশ্যই শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি আমার কাছে ঢের বেশি আপনার। রামদাস একটু মুচকি হাসল, বলল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব বলল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক, আমার নেই রামদাস। যখন অপূর্ব এই কথাগুলো বলছিল, তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ও চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠেছিল। সে নিজেকে আর সামলাতে পারছিল না। সে আরও বলল, সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্যই ঘটছে। যারা আমাদের মা ভাই বোনকে সহস্র কোটি অত্যাচার করে চলেছে সেই ব্রিটিশদের হাত থেকে, যারা তাদেরকে উদ্ধার করতে চায়, তাদেরকে আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ মাথায় পেতে নিতে রাজি আছি। এই কথাগুলো শুনে রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখটা আরক্ত হয়ে উঠল। তিনি জোর গলায় বললেন, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব বলল, বলা কি সহজ রামদাস? হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়ে ঠেকল না জানো রামদাস। লাঠির চোটে আমার যে হাড় পাঁচড়া ভেঙে যায়নি, এই সুখবরে তারা অনেক বেশি খুশি হলো। তোমাকে কি জানাবো রামদাস, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করে রইল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করে উঠল। সেই দিন ঠিক বিকেলেই অফিসের ছুটি হবার ঠিক আগে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম অপূর্বর হাতে এসে দিল। তাকে নাকি
ভামো যেতে হবে। সেখানের অফিসে শৃঙ্খলা ঠিকমতো চলছে না। ম্যান্ডালে, সোয়েবে, মিকথিলা এবং এদিকে প্রোমো, সব কটা অফিসেই গোলযোগ। বড় সাহেবের ইচ্ছে অপূর্ব সেগুলো একবার দেখে আসুক। আর যাই হোক, তাকে বেশি দেরি না করে যেন কাল পরশুর মধ্যে বেরিয়ে পড়তে পারে তার ব্যবস্থা একটা করে নিক। অপূর্ব এই প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে গিয়েছিল, কারণ তার আর এখানে অর্থাৎ রেঙ্গুনে মন টিকছিল না। অপূর্ব এটা ভাবল যে এই সূত্রে আমি একটু গোটা দেশটা দেখে আসব। তো অপূর্বর সাথে যাওয়া ঠিক হলো আর্দালি আর একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রয়ে গেল। ঠিক হলো অপূর্ব ওরা ট্রেনে করে ভ্রমর উদ্দেশ্যে রওনা দেবে। স্বাভাবিকভাবেই তারা সঠিক সময়ে স্টেশনে পৌঁছালো, কিন্তু গাড়ি ছাড়তে তখনও মিনিট 5 দেরি ছিল। হঠাৎ অপূর্ব চমকে উঠে বলে উঠল, ওই যে! তলোয়ারকর ঘাড় ঘুরিয়ে দেখল এই সেই গিরিশ মহাপাত্র। সেই একই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি। শুধু পার্থক্য এই ছিল যে বাঘ আঁকা রুমালখানি তার বুক পকেটে ছিল না, তার কণ্ঠে জড়ানো অবস্থায় ছিল। মহাপাত্র অপূর্বদের দিকেই আসছিল। সম্মুখে আসতেই অপূর্ব ডেকে বলল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ বলল, আগে এনজাং থেকে 2 জন বন্ধু লোক আসার কথা ছিল, কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাবু জোচ্চুরিতে? কথাই বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই। সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখছিল। কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर कहा देखा है। गिरीश বলল, आश्चर्य नहीं है बाबू साहब, नोंगरीर बास्ते कितना জায়গায় তো ঘুমতা है। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজরে পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলে লইয়া ব্যগ্র পদে সামনের দিকে আগিয়ে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর, বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না, আর পরক্ষণেই বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল,
তার কামরায় আর কোনো লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করে হাত মুখ ধুয়ে সুস্থ চিত্তে শয্যায় আশ্রয় নিল। তাহার একটা ভরসা ছিল যে সে যেহেতু প্রথম শ্রেণীর যাত্রী, তাই প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রার কেহ ব্যাঘাত ঘটাইবে না। কিন্তু এটা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই অপূর্ব অনুভব করল। সে রাত্রিরে কম করে 3 থেকে 4 বার তার ঘুম ভাঙাইবার চেষ্টা করল পুলিশ। এসে তার নাম ধাম ঠিকানা লিখে নিচ্ছিল। অপূর্ব বিরক্ত হয়ে একবার প্রতিবাদ করলে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার। রাত্রে তো তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। অপূর্ব কিছুটা রেগে গিয়ে বলল। সে হাসিয়া বলে, ও নিয়ম রেল কর্মচারীর জন্য, আমি পুলিশ। ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। নিজে শুনুন, অপরকে শোনার সুযোগ করে দিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।